হ্যালো, হ্যালো, হ্যালো। ডক্টর নূরে আলম মোহাম্মদী মুসলিম উম্মার ব্যাপারে তার একটা ইন্টারেস্ট কাজ করে খুব বেশি। ৪২ বছর ধরে ইরানে থাকেন। আমি এখান থেকে যখন যাই তখন আমার বয়স ছিল ১৯-এ পা দিয়েছিলাম। আমেরিকা ইসরায়েলের হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে কাছ থেকে দেখেছেন ৪ বার। তো উনি চেয়ারে বসেছিলেন, আমরা সবাই নিচে বসছি। বাংলাদেশ নিয়ে কথাও হয়েছে। ইনসানে খুবা মানুষ হিসাবে বাংলাদেশিরা খুব ভালো মানুষ। কিন্তু তিনি যে নিহত হয়েছেন এটা তো বাংলাদেশের অনেক মানুষই বিশ্বাস করতে চায় না। আমাদের দেশের মানুষেরা একটু বেশি আবেগী। মুস্তফা খামেনি কি যোগ্য নেতা হবেন? বর্তমান সুপ্রিম লিডারের যোগ্যতা তার বাবার চেয়েও বেশি। আয়াতুল্লাহ কাকে বলে? তো আমাকে ইরানে অনেক ইরানিরা আয়াতুল্লাহ বলে খেতাব দেয়। ইরান কি অন্য দেশের মানুষকে নাগরিকত্ব দেয়? আমার সন্তানরা জন্মসূত্রে ইরানি নাগরিক হয়েছে। বাংলাদেশের অনেক মানুষই আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে যে ইরান সংক্রান্ত খবরাখবর দেখি সেখানে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ব্যাপারটা মেনে নিতে পারেনি। একটা হচ্ছে যে অনেকেই বিশ্বাসও করে না। আপনি তো ইরানে দীর্ঘ ৪২ বছর ধরে আছেন, তো এই জায়গাটার কারণ কি মনে করেন? আমাদের দেশের মানুষেরা সব ব্যাপারেই একটু বেশি আবেগী। বাস্তবতা অনেক সময় এড়িয়ে যায়। অতীতেও তাই হয়েছে দেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে ইরানি মিডিয়ার সরাসরি উপস্থিতি আমাদের দেশে নেই। বাংলাদেশের মানুষ যে খবরাখবরগুলি পায় তা ২-৩ ভায়া হয়ে এদের কাছে পৌঁছে। এখানেও কিছু ধূম্রজাল সৃষ্টি করে। সব মিলিয়েই আমার মনে হয় আমাদের দেশের মানুষ আবেগী এবং খবরাখবর যেখান থেকে আসা উচিত সেখান থেকে পায় না সরাসরিভাবে। কিন্তু এখানে বিষয়টা অনেকগুলো বিষয় নিয়ে তাদের মনের মধ্যে সন্দেহ আছে। আবেগের জায়গা থেকে আসছে যে আহ, যে আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যু হবে, ওনার যে চরিত্রটা তুলে ধরা হয়েছে মুসলিম বিশ্বে, যে শক্ত এই ধরনের বলিষ্ঠ নেতৃত্ব, তো উনাকে কেউ এভাবে মেরে ফেলতে পারে এটা আসলে মানুষের মনের মধ্যে আসলে ছিল না। এক, ২ নম্বর হচ্ছে যে কেউ তো সরাসরি ছবি দেখেনি। যে ছবিটা প্রচারিত হয়েছে সেটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা। তারপরে সেটার কোনো ভিডিও চিত্র দেখতে চায় মানুষ সোশ্যাল মিডিয়ার যুগে সব জায়গাতেই। ৩ নম্বর হচ্ছে যে এটার কোনো জানাজা বা কোথায় তাকে সমাহিত করা হচ্ছে সেই বিষয়টাও এখন পর্যন্ত ওপেন হয়নি। এগুলো তো মানুষ আসলে সন্দেহের দৃষ্টিতে দেখছে। জি, আমি সরাসরি প্রত্যেক দিন কয়েক ঘন্টা ইরানি টিভি চ্যানেলগুলোকে ফলো করি, দেখি। কারণ যেহেতু আমি ফার্সি জানি এবং ফার্সিটা আমার কাছে মাতৃভাষার মতোই হয়ে গেছে। তো সেহেতু সেখান থেকেই বলছি আমি যে প্রথম দিনেই আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন এবং মারা গেছেন বিল্ডিং চাপা পড়ে, এবং তার লাশটা যদি দেখানো হয় তাহলে এটা একটা অসম্মানিত হবে। কারণ আমার মনে হয় থেতলে গেছে লাশটা এবং লাশের খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। এত বড় একজন নেতা, একে তো আধ্যাত্মিক নেতা, রাজনৈতিক নেতা, দেশপ্রেমিক মানুষ, ৩৭ বছর তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, সর্বোচ্চ নেতা ছিলেন ইরানিদের। ইরানের কাছে তার অবস্থানটা একটা ঐশী অবস্থানের মতো। নবী রাসূলদের পরে, সাহাবীদের পরে এবং আহলে বাইতের ইমামদের পরে তার অবস্থান ইরানিদের কাছে একটা পবিত্র একটা মানুষ ছিলেন। তো সেই দৃষ্টিকোণ থেকে ওই থেতলে যাওয়া দেহটাকে ওইভাবে তারা দেখাতে পছন্দ করেন না। দ্বিতীয় কথা হচ্ছে ইরানি চ্যানেলগুলোতে, টিভি চ্যানেলগুলোতে প্রচার করছে যে খুব শীঘ্রই এবং একটা ভালো সময়ে পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হবে তখন তার জানাজাটা হবে। আচ্ছা, আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারের সদস্য সংখ্যা তো অনেক বিস্তৃত হওয়ার জি। কথা, কারণ ওনার নিজের ৬ সন্তান। জি। তো এখন পর্যন্ত যে প্রথম হামলার প্রথম অংশেই যে উনি নিহত হয়েছেন, আমরা শুনেছিলাম যে তার পরিবারের অনেক সদস্যও সেখানে ছিলেন। জি। তার স্ত্রী মারা গেছেন, তার নাতি মারা গেছেন। আয়াতুল্লাহ মুজতাবা খামেনির
স্ত্রী মারা গেছেন, মানে তার পুত্রবধূ মারা গেছেন, তার সন্তান মারা গেছে, মানে তার নাতি নাতনি এবং তার মেয়ের জামাতাও মারা গেছেন। তারা সবাই এ বাড়িতে ছিলেন, পাশাপাশি একই জায়গায় তিনি তার অফিসে বৈঠক করছিলেন সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যুদ্ধাবস্থা নিয়ে। তো তারাও সেখানে নিহত হয়েছেন। পরিবারের কতজন সদস্য এখন বেঁচে আছেন সেটা মনে হয় এখন প্রকাশ হবে না বা জানা যায়নি। আমরা যতটুকু জেনেছি, আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি তিনি বেঁচে আছেন, আয়াতুল্লাহ মুজতাবা খামেনি বেঁচে আছেন। তাদের দুজনের কথাটা আমরা বেশি শুনতে পেয়েছি। আর এমনিতেই ইরানিদের ট্রেডিশন অনুযায়ী যিনি তাদের সুপ্রিম লিডার হন, তিনি একজন আধ্যাত্মিক নেতা হন। সেক্ষেত্রে তিনি তার পরিবারের এই সমস্ত বিষয়গুলোকে সবসময় মিডিয়া থেকে দূরে রাখেন। আর এই জন্য অনেকে জানতে পারেন না যে কে কোথায় আছেন। 2025-এ জি, জুনে যে 12 দিনের যুদ্ধ হলো ইসরায়েলের সাথে, পরে আমেরিকাও যোগ দিল বোমা নিয়ে। সেই সময়টাতেও সবার একটা আশঙ্কা ছিল যে আয়াতুল্লাহ আলী খামেনি টার্গেট হতে পারেন। তো এই ইন্টেলিজেন্স তো ইরানিদের কাছেও আছে। তো সেই ইন্টেলিজেন্সের জায়গা থেকে সুপ্রিম লিডারকে কি ইনসিকিউরড অবস্থায় রাখা হয়েছে? অনেকের মাথার মধ্যে প্রশ্ন এটা যে জি। এত কিছু জানার পরও ফ্যামিলির লোকজন এবং উচ্চ পর্যায়ের সামরিক কমান্ডার থেকে শুরু করে প্রশাসনিক ব্যক্তিরা একই জায়গায় জড়ো হলেন এবং তার যে কাউন্টার ইন্টেলিজেন্সে যারা কাজ করছে আমেরিকানরা বা ইসরায়েলিরা, তারা যে নজরদারি করবে বা তাদের স্পাই থাকবে এটাও সবাই জানতো। এই বিষয়টা আসলে কী রকম? ইরানে যে সোশ্যাল কার্যক্রমগুলো চলে, ওটা সবসময় এরা স্বাভাবিক রাখতে চায়। এদের সকল কার্যক্রমেই এইভাবেই চলে। এখনও পর্যন্ত আপনি দেখবেন যুদ্ধ চলছে, আক্রমণ প্রতিদিনই হচ্ছে ইরানিদের উপরে, ইরানের বিশেষ করে তেহরান, ইস্পাহান, বড় বড় শহরগুলোতে, কিন্তু ওদের কার্যক্রম থেমেই নেই। গতকালকে বঙ্কে সেপাহ ব্যাংকের সেন্ট্রাল বিল্ডিংয়ের উপরে আক্রমণ করেছে ইসরায়েল, মিসাইল মেরেছে। তো সেখানকার কর্মচারীরা কিন্তু কর্মরত ছিলেন। এভাবে এখনও পর্যন্ত এরা কিন্তু এদের অফিস বন্ধ করে নাই, এদের কার্যক্রম কোথাও বন্ধ হয় নাই। প্লাস সাধারণ জনগণ গত 28 ফেব্রুয়ারি থেকে আক্রমণ মানে আগ্রাসনের শিকার হওয়ার পর থেকে এ পর্যন্ত লক্ষ কোটি জনতা প্রত্যেকটা শহরের রাজপথে এরা আছে। অর্থাৎ ওই সোসাইটিতে এরা কোনো কিছুই আত্মগোপন করে না। আর শত্রুদের ভয় পেয়ে সুপ্রিম লিডার তিনি বাংকারে যাবেন, আত্মগোপন করে তার অফিস ছেড়ে, তার ঘর ছেড়ে অন্য কোথাও লুকিয়ে থাকবেন, এটা তাদের আত্মমর্যাদার বিপরীত মনে করে। না, কিন্তু এটা আপনি যাই বলেন, সেটাতে একজন নেতা তার বর্তমান সিকিউরিটি সিস্টেমে তার তো এই জায়গাটাতে মানুষ একটু সন্দেহ আছে যে ওনারা কি আত্মবিশ্বাসী ছিলেন যে এই জায়গায় হামলা হবে না এরকম? এটা হয়তো থাকতে পারে, কিন্তু এরা জানার পরও আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি তার যে ব্যক্তিত্ব, তিনি কখনোই এরকম করতে চান নাই যে তিনি বাংকারে লুকাবেন বা অন্য কোথাও উনি চলে যাবেন। এটা তার জন্য শোভনীয় ছিল না সেটা মনে করতেন। কারণ তিনি বলতেন যে আমার জাতির উপরে যদি আক্রমণ হয় তখন কি তারা প্রত্যেকে আমার মতো লুকাতে পারবে? তো আমি একা লুকিয়ে গেলাম, আমি বাঁচলাম, কিন্তু আমার জাতি বাঁচল না, এটা হতে পারে না। ওই 12 দিনের যুদ্ধেও কিন্তু উনি তাই করেছেন। তাকে বলা হয়েছিল যে আপনি বাংকারে আসেন মুখে, তো উনি বলছেন যে আমার জাতির সবাই কি বাংকারের সুবিধা পাবে, বাংকারে যাওয়ার সুবিধা পাবে? তখন বলা হল না, তাহলে আমি কেমন যাব? তো উনি এতটাই দেশপ্রেমিক ছিলেন এবং দেশের জনগণকে ভালোবাসতেন। আর পাশাপাশি ইরানে যে সোসাইটি আছে এরা অধিকাংশরাই শাহাদাত পাগল, এরা শাহাদাতের জন্য উদ্গ্রীব, এরা ভয় পায় না। আর যদি আমেরিকার মৃত্যুকে কোনো ভয় না, পায় না, কোনো আপনি ভয় পায় না। বলছেন ওই পুরো কমিউনিটি সোসাইটি সম্পর্কে জি বলছেন আপনি? জি জি এবং তাদের লিডার তো এরকমই, মানে উনি তো একজন বড় আলেম এবং বড় ফকি, আধ্যাত্মিক নেতা। মানে সুপ্রিম লিডার বলতে আধ্যাত্মিকতার দিক থেকেও রাজনৈতিক দিক থেকেও। তো একজন আধ্যাত্মিক নেতা হিসাবে তার মুখে এই শাহাদাতের কথাই আসতো বেশি। আর সাধারণ পাবলিকের মধ্যেও এই শাহাদাতের চেতনা খুব বেশি, খুব বেশি। আমরা ইরাকের সাথে যুদ্ধও দেখেছি। আপনি কি একেবারে আপনি নিরপেক্ষ অবস্থান থেকে অবজারভেশনটা দেখেন? আমি সরজমিনে এ ধরনের অবস্থার মধ্যেও ছিলাম।
অনেক সময় এরকম হয়েছে যে আমি আছি, এদের মাঝে আছি, বিশাল মিছিল, বিশাল সমাবেশ। তা আমি অ্যাজ এ ফরেনার আমি জিজ্ঞেস করি যে ভাই আমি তো ফরেনার, তো আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তখন প্রশ্ন করি, তো দেখি যে তার এইজটা হচ্ছে ধর আপনার মধ্যবয়সী। আবার একটা ছোট্ট ছেলে মেয়েকে জিজ্ঞেস করি, একই কোশ্চেন, দেখি উত্তরটা মিলে যায়। আবার একজন বৃদ্ধকে জিজ্ঞেস করি, দেখি একই ধরনের উত্তর। তো বললাম যে এটা তো ওদের কালচার, কালচার বা ওদের শিক্ষার একটা প্যাটার্ন এরকম। যেমন আমাদের দেশে ইমাম হুসাইনকে নিয়ে, কারবালাকে নিয়ে এত চর্চা নাই, অল্প স্বল্প আছে, খুবই অল্প। কিন্তু ওখানে খুব চর্চা হয় কারবালাকে নিয়ে, ইমাম হুসাইনকে নিয়ে, ইমাম হুসাইনের শাহাদাতের। কিন্তু এখানে তো আপনি যে মাযহাবের কথা বলেন বা ইসলামের হিস্ট্রির যে ডিভাইডেশন, অনেকগুলো ব্রাঞ্চের কথা বলেন, সেক্ষেত্রে তো সেখানে হওয়ারই কথা, কারণ সেটা তো শিয়া অধ্যুষিত একটা দেশ। বাংলাদেশ যে সুন্নি, পরবর্তীতে যারা বাংলাদেশে আছে সেই সংখ্যাও শিয়াদের সংখ্যা কম, সেই চর্চাটাও আপনার ব্রডলি হয়তো হবে না। যেমন ইরানে তো সুন্নিদের নিয়ে এত চর্চা হওয়ার বিষয় না। আমরা এই ধর্মীয় বিষয়টাতে আরেকটু পরে আসছে, আপনার অভিজ্ঞতা যেহেতু 42 বছরের। সোশ্যাল বিষয়টা গ্রো করেছে একদিনই না, এটা বলতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমরা যে আলোচনায় ছিলাম যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুটাকে প্রথম কারা জানালো? প্রথমে আমরা জানলাম যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বললেন যে সব লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে যে উনি নেই। দ্বিতীয়ত আরেকজন কর্মকর্তা সে বলেছে যে তার মৃতদেহ পাওয়া গেছে। ইরানিয়ানরা আসলে কখন জানতে পারলো? ইরানিয়ান মিডিয়া বা ইরানের স্টেট তো একটা কৌশলগত কারণে হয়তো প্রথমে বিষয়টা অ্যাকনলেজ করেনি বা স্বীকার করেনি। তখনকার রিয়াকশনটা আসলে কি? ওই দিনই দুপুরের দিকে প্রথমে আগ্রাসনের পরে কিন্তু শিওর হওয়া যায় নাই, কিন্তু তার বিল্ডিংয়ের উপরেই, তিনি যেখানে ছিলেন তার বাসভবনের উপরেই, তার অফিসের উপরেই এই আগ্রাসনটা করা হয়েছে। এবং সেই কম্পাউন্ডের ভিতরেই কয়েকটা মিসাইল ছোড়া হয়েছে। তো সেখানে সব চুরমার হয়ে গেছে। তো লাশ তুলতে সময় লেগেছে, আর ততক্ষণে কারো মুখ খোলা হয় নাই। ইসরায়েল থেকে যে বিবৃতি এসেছিল তা আনুমানিক ছিল, কারণ ওরা তো মেরেছে, লাশ দেখে নাই, কিন্তু মেরেছে, মানে বোমা ফেলেছে। যখন তাদের লাশগুলোকে পাওয়া গেছে তখন তারা ঘোষণা দিয়েছে। সেদিনই দুপুর পর্যন্ত সময় লেগেছে তাদের। যারা ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করতে চেয়েছিল, যারা সবচেয়ে বড় আঘাতটা হেনে তারপরে এটা বিজয়কে সুনিশ্চিত করতে চেয়েছিল, তারা তো জানতো যে আজকে হচ্ছে যে এখানে এতজন ফ্যামিলির মেম্বার থেকে শুরু করে সবাই একসাথে থাকবে। এটা এক প্রকার এদের ইন্টেলিজেন্সের সফলতা। আমরা যদি একটু হিস্ট্রির দিকে যাই তাহলে দেখব যে ইহুদি জাতিরা সবসময় গুপ্ত হত্যাতে এক্সপার্ট ছিল, এখনও তাই। আমার বিশ্বাস, অতটা ক্লিয়ার আমি এখনও জানি না, আমেরিকাতেও ওদের ইন্টেলিজেন্সির মূল মানুষরা ইহুদি হতে পারে এবং ইহুদিরা চালায়। জেনেটিকলি এরা গুপ্ত হত্যার ব্যাপারে খুব এক্সপার্ট হয়। আর এই কারণে মোসাদ এবং ওদের ইন্টেলিজেন্সি এতটাই তৎপর। ইরানের ভিতরে ইসলামী বিপ্লব বিরোধী অনেক মানুষ আছে যারা চায় ইসলামী বিপ্লবের ধ্বংস, তো তাদেরকে এরা খুঁজে বের করে তাদেরকে এজেন্ট হিসাবে কাজে লাগায়। তার মানে ভিতরে যে চর বা মোসাদের এজেন্ট বা সিআইএর এজেন্ট, তারা কোনো না কোনোভাবে ইরানি হবে। সবাই ইরানি, জি, বিদেশি না, ইরানি। মানে মোসাদ, সিআইএর এজেন্টরা সব ইরানি। এমনকি আমরা পশ্চিমা মিডিয়ার কিছু খবরে আমরা দেখেছিলাম যে আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পর ইরানের তেহরানের কিছু জায়গায় উল্লাসও করা হয়েছে। জি, হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এর পরপরেই এখন পর্যন্ত যে লক্ষ কোটি জনতা রাস্তায় নেমে এসেছে বিপ্লবের পক্ষে, এখনও তার অবস্থান নিয়েছে, তো এরপর আর তাদেরকে দেখা যায় নাই। মোস্তফা খামেনি যিনি ইরানের তৃতীয় সুপ্রিম লিডার হলেন, আপনি যখন ইরানে গেছেন তখন আপনি বলছিলেন যে 1984 সাল, তখন প্রথম যে সুপ্রিম লিডার 1979 সালের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ছিলেন। তার মানে ওই সময়টাও আপনি দেখেছেন, পরবর্তীতে পুরো আয়াতুল্লাহ আলী খামেনির সময়টাও দেখেছেন আপনি। এখন তার ছেলের যে শাসন সেটা শুরু হচ্ছে, সেই জায়গাটাতে আমরা আসব। আপনি 1984 সালে ইরানে কিভাবে, কেন গেলেন?
আমি লেখাপড়া করতে গিয়েছিলাম স্কলারশিপ নিয়ে, এবং আমার লেখাপড়াটা শুরু হয়েছিল ধর্মীয় লেখাপড়া দিয়ে, মানে ধর্মতত্ত্ব দিয়ে। সেখানে আমি গিয়ে প্রথমে ফার্সি শিখেছি, তারপরে আরবি শিখেছি, তারপরে উর্দু ভাষা শিখেছি। আমি এখানে শুধুমাত্র বাংলা এবং ইংলিশ জানতাম, ওখানে গিয়ে ফার্সি, আরবি, উর্দু শিখেছি। তো আপনি বাংলাদেশে কি কোন স্তরে চলে গেছেন? আমি ঢাকা ভার্সিটিতে পড়তাম। 1983-তে আমি ইন্টারমিডিয়েট পাস করি বাংলা কলেজ থেকে। আচ্ছা, এরপরে ঢাকা ভার্সিটিতে পড়তাম, ফিজিক্সে ভর্তি হলাম। ফার্স্ট সেশনেই আমি ছেড়ে চলে গেলাম ইরানে। সেখানে গিয়ে আমি আর্টসে ভর্তি হলাম, ইসলামিক নলেজ নেওয়ার জন্য। এই ট্রানজিশনটা কেন, বৃত্তি পাওয়ার জন্য না? না, আমার আপনি ফিজিক্সে ভর্তি হলেন, জি, আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আপনি, তারপরে আপনি জি, ধর্মতত্ত্ব বা ইসলামের জি, ইতিহাস নিয়ে পড়তে ইরানে গেলেন। জি, সেটা পিছনে আমার কিছু চেতনা কাজ করেছিল। ইরান ইসলাম বিপ্লবের খবর শোনা মাত্রই আমার মধ্যে একটা চেতনা, একটা স্পিড কাজ করেছিল। এরপরে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির যখন ছবি দেখলাম, আমার মধ্যে একটা আকর্ষণ তাকে নিয়ে সৃষ্টি হয়েছিল। তারপরে তাকে জানার জন্য এমবিসিতে, ইরানি এমবিসিতে গেলাম, গুলশান 2 নম্বরে। সেখান থেকে কিছু বই পুস্তক নিলাম, ইন্টারেস্ট আরও বাড়া শুরু হলো। আচ্ছা, ঢাকা ভার্সিটিতে মহসিন হলে 1983 সালের দিকে সেখানে একটা চিত্র প্রদর্শনী হয়েছিল। সেখানে আমি দেখতে গিয়েছিলাম। সেখানে অনেক পোস্টার তারা ওয়ালে লাগিয়েছিল, সেখানে ফিল্ম দেখানো হয়েছিল। তো সেখান থেকে বের হয়ে আরও আমার ইন্টারেস্ট বেড়ে গেল। মানে আপনি ওই একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিলেন জি, সেই সময়। জি, আচ্ছা, যে বিপ্লবের একটা যে ঘটনা ঘটেছে, ইরানি তখন ইসলামী হচ্ছে বিপ্লব, যে 4-5 বছর মাত্র। জি। তো সেজন্য আমার কাছে একটা আশ্চর্য লেগেছে যে ইরানি ইসলাম বিপ্লব কীভাবে সম্ভব হলো। দুইটা প্রশক্তিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজে বলছে যে আমি ওয়েস্টার্ন না, ইস্টার্ন না, আমি ইসলামী শাসন চাই, এবং একজন বুড়ো মানুষ, একজন আলেমকে সামনে নিয়ে এসেছে। তার নেতৃত্বে একটা জাতি পাহলাবি রাজতন্ত্রকে উৎখাত করেছে। এটা আমার জন্য বেশ আশ্চর্য লেগেছে, একটা অবাক হওয়ার মতো ছিল। স্কলারশিপ নিয়ে আপনি হচ্ছে গেলাম। ইরানে গেলেন। জি, গিয়ে এই 42 বছর যে আমি আপনি তো লেখাপড়া, জীবনের, আমি জানি না আপনার বয়স এখন কত, কিন্তু জানতেও চাই না, কিন্তু আমি যদি বলি যে আপনি জীবনের অর্ধেকেরও বেশি সময় জি, আসলে ইরানে কাটালেন, তাহলে কি এটা ঠিক হবে না ভুল যে হবে? ঠিক হবে। আমার বয়স এখন 60, তো সেই অর্থে প্রায় ডাবল সময়টা আমি ওখানে কাটিয়েছি। আমি এখান থেকে যখন যাই তখন আমার বয়স ছিল, মানে 19-এ পা দিয়েছিলাম, আচ্ছা, আর বাদ বাকি তো এখনও আছে। আমি লেখাপড়া করার পরেও ওখানে থেকে গিয়েছি, ওখানে আমি শিক্ষকতা করেছি, এবং আমার কাছে পরিবেশ ভালো লেগেছে। আচ্ছা, একটা কথা মাঝখানে জি, জিজ্ঞেস করি, জি। আয়াতুল্লাহ আলী খামেনির সাথে প্রথমবার আপনার কিভাবে দেখা হলো? আমি যেই ইউনিভার্সিটিতে পড়তাম তার খুব কাছাকাছি জায়গায় তৎকালীন ডেপুটি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ শেখ হোসেন আলী মুনতাজারি, তার বাসা, মুনতাজারি সাহেবের বাসা এবং অফিস ছিল আমাদের খুব ইউনিভার্সিটি খুব কাছাকাছি। আর আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি তখন ছিলেন প্রেসিডেন্ট। তো তিনি আয়াতুল্লাহ হোসেন আলী মুনতাজারি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমাদেরকে বলা হলো যে আপনারাও আসেন, মানে আমাদের ইউনিভার্সিটিতে বলা হলো যে কিছু ছাত্রদেরকে আমরা সিলেক্ট করছি, তো তার মধ্যে আপনিও আছেন, আমাদেরকে নিয়ে যাওয়া হলো। তো সেখানে আমরা ডেপুটি সুপ্রিম লিডারকেও দেখলাম এবং আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকেও দেখলাম। তো আমার কাছে তখন সেই সিটিংয়ে, সেই মিটিংয়ে আমি খুব কাছাকাছি বসছিলাম, বেশি দূরেও না, তিনি একটু উঁচু জায়গায় বসছিলেন। আর তখন তো আয়াতুল্লাহ হোসেন আলী মুনতাজারির পাওয়ার অনেক বেশি, আর খামেনি সাহেবের পাওয়ার তো তার চেয়ে অনেক কম, একজন প্রেসিডেন্ট মাত্র। উনি তখন প্রেসিডেন্ট হ্যাঁ, ছিলেন। জি, আচ্ছা, জি, প্রেসিডেন্ট ছিলেন। তো আমি তাকে ফার্স্ট দেখলাম, তার চেহারার ভিতরে একটা নূর দেখলাম। তার সাথে আমি একটু ইশারা ইঙ্গিত দিয়ে কথা বলার চেষ্টা করছিলাম। মানে দৃষ্টি আকর্ষণ করছে। জি, জি, খুব ভালো লাগছিল। মানে এক প্রকার আমি বলতে চাচ্ছি যে কালচারালি একটা আর্টিস্টিক মানুষ মনে হচ্ছিল। তার মানে কথাবার্তা বলার ঢং, তার বসার ঢং, তার পোশাক আশাক, সব কিছু আমার কাছে খুব একটা মানে সাধারণত মৌলবীদের মতো মনে হয় না, অথচ তিনি একজন বড় আলেম। আচ্ছা, মানে শিক্ষার আলোটা আপনি বুঝতে জি, পারছেন, জি। সেটা কি এরকম বলতে এরকম চাচ্ছেন বলতে আপনি? চাচ্ছি, জি। আচ্ছা, শিক্ষা প্লাস এক প্রকার
আধ্যাত্মিকতা, কারণ আমি এটা বলতে চাই, আমি যখন কিন্তু আপনি তো তখন সুপ্রিম লিডারকে দেখছেন, আপনি তখন না আমি প্রেসিডেন্টকে দেখছেন। হ্যাঁ না আমি তখন প্রেসিডেন্টকে দেখছি। আমার দৃষ্টি ডেপুটি সুপ্রিম লিডারের কাছ থেকে সরে গিয়ে তার দিকে বেশি ছিল। আমার কাছে কেন জানি এটা এটা কোনো কারণ আমি বলতে পারবো না, কেন জানি তার প্রতি আমার একটা আকর্ষণ সেখান থেকে তৈরি হয়েছে, যে এত ভালো মানুষ প্রেসিডেন্ট হতে পারে, এ প্রশ্ন আমার মনের ভিতরে ছিল। তারপরে তার সাথে বাকি সেটা কোন সালের দিকে হতে পারে? 1984 84-এই? জি, মানে যে বছর আপনি গেলেন সেই বছরই? জি, সেই বছরই। আর তখন তো ইরাকের সাথে ইরান যুদ্ধ চলছিল, হ্যাঁ। জি, তখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি সাহেবের সঙ্গেও আমি 3বার মোলাকাত করেছি। তা ছিল পাবলিকলি, তিনি উঁচু একটা জায়গায় বসেছিলেন, আমরা সবাই নিচে বসেছিলাম, তো তাকে দেখছিলাম, তার বক্তব্য শুনছিলাম। প্রথম সুপ্রিম লিডার যিনি জি। বিপ্লবের পরে। জি। এই জায়গাটায় ফিরে আসি, প্রথম Okay. দেখার অভিজ্ঞতা তো আপনার এইটুকুই, তাই না? জি। পরবর্তী সময়ে আরো কয়েকবার দেখা হয়েছে না, আপনি বলছিলেন এরকম। তো সেই অভিজ্ঞতা আমরা শুনবো। আমরা দ্বিতীয় যে বিষয়টাতে আলোচনায় ফিরতে চাই, তো প্রথম হামলাতেই আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেন। জি। এরপরে একটা শূন্যস্থান তৈরি হলো, সেই শূন্যস্থান কিভাবে পূরণ হবে এটা নিয়ে বহু ধরনের আন্তর্জাতিক চাপও তৈরি হলো। তারপরে আমরা দেখলাম যে আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মুজতবা খামেনি, ওনাকে সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হলো। ঠিক মাঝখানে একজন ব্যক্তি সম্ভবত আশা করছিলেন যে তিনি সাপোর্ট পেয়ে হয়তো চলে যাবেন, সেটা রেজা পাহলেভি বংশের যে যুবরাজ বা রাজপুত্র, যিনি আমেরিকায় নির্বাসিত। তো উনি কেন আসতে পারলেন না? আপনি এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাকে একটু সুযোগ দিতে হবে, একটু পিছনে ফিরে তাকাবো। আমেরিকা লিবিয়াতেও রেজিম চেঞ্জ করেছে, ইরাকেও রেজিম চেঞ্জ করতে পেরেছে, কিন্তু ভিয়েতনামে কিন্তু পারে নাই। আফগানিস্তানে রেজিম চেঞ্জ করেছে কিন্তু টিকে থাকতে পারে নাই। তাহলে বোঝা গেল যে আসলে আমেরিকা কিন্তু সব জায়গায় পারে না, আবার কোথাও কোথাও পারে। এই যে পারে যেখানে, সেখানে আমি যাচ্ছি। যেমন লিবিয়াতে পেরেছিল এবং ইরাকে পেরেছিল। লিবিয়াতে পেরেছিল এই জন্য যে সরকার বিরোধী দলগুলো স্ট্রং ছিল, প্লাস জনগণের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। রাষ্ট্র যেভাবে চলছিল সেই রাষ্ট্র পরিচালনার উপরও দ্বিধাদ্বন্দ্ব ছিল, জনগণও কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। আর এই কারণেই তারা দুর্বল হয়ে গেছিল এবং সেটা সুযোগ নিয়েছিল আমেরিকা, তাই সফল হয়েছে। আর ইরাকেও তাই, ইরাকে একটা গণবিরোধী একটা সরকার কায়েম ছিল এবং সাদ্দাম হোসেনের সরকার বলছেন আপনি? জি, গণবিধ্বংসী সরকার কায়েম ছিল। আপনার কাছে এরকম মনে হচ্ছে? না, কারণ আপনি ঠিক আমি 84 এর ওই সময়টাতে যখন ইরাক ইরানের যুদ্ধ চলছিল, তখন তার আপনি ইরানে। আগেও, আমি যাওয়ার আগেই, কিন্তু সেই সময় বাংলাদেশের মানুষজন সাদ্দাম না, হোসেনের ওই জন্য সময় পাগল সাদ্দাম ছিল। হোসেনের জন্য পাগল ছিল না। যখন আমেরিকার আক্রমণ হবে, আচ্ছা, কুয়েতের সময়টার কথা বলছি, ওই সময় বাংলাদেশের জনগণ তখন সাদ্দামের পক্ষে যায়। কিন্তু ইরাক ইরানের যুদ্ধের সময় কিন্তু এরকম কোনো আবেগ তৈরি হয় নাই। আচ্ছা, আমরা সবাই জানি যে সাদ্দাম হোসেন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসেই তার দলের লোকজনদেরকে এক জায়গায় জড়ো করে তার বিরোধীদেরকে সেখানে হত্যা করেছে। আর জনগণ, মানে গণতান্ত্রিক কোনো সরকার ছিল না, সে একজন কমরেড ছিল, সে ছিল বামপন্থী কমরেড এবং সোভিয়েতপন্থী ছিল সাদ্দাম হোসেন। জি, তার পার্টির নাম ছিল বাথ পার্টি, যে পার্টি সিরিয়াও ছিল আবার ইরাকেও ছিল। মিশেল আফলাক ছিল সেই পার্টির প্রতিষ্ঠাতা। তো এই পার্টিতে যারা যায় তারা ধর্মকে সরিয়ে দিয়ে একেবারে নাস্তিক হয়ে যায়। এই বাথ পার্টিতে সাদ্দাম ছিল, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে। এটা অনেক বড় কথা বলে ফেলছেন আপনি, কিন্তু এখন এই আলোচনায় যেতে চাচ্ছি না। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যেই কারণে আমেরিকা ইরাকে সফল হয়েছিল, সেই কারণগুলো আমরা ইরানে দেখতে পাই না। এই গত 47 বছর যাবৎ আমেরিকা, ইসরায়েল সহ ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এবং তাদের গোয়েন্দা সেকশনগুলো অনেক চেষ্টা করেছে যে জনগণকে বিভক্ত করে দেওয়ার জন্য, কিন্তু পারেনি। সাথে সাথে ইরানের জনগণের মধ্যে যে একতা, তা বিভিন্ন সময় আরও বৃদ্ধি পেয়েছে। যেমন সাদ্দামের সঙ্গে যুদ্ধের সময় এদের মধ্যে একতা খুব বেড়ে গিয়েছিল, কারণ দেশের বিরুদ্ধে আগ্রাসন ছিল। আবার গত বছরে 2025 সালে জুন মাসে যখন আমেরিকা ইসরায়েল আক্রমণ করে, তখন আমরা দেখেছি যে জনগণ বিভিন্ন ধরনের ছোটোখাটো বিভেদ ভুলে গিয়ে একতাবদ্ধ হয়েছিল।
এখনও আবার তাই। সেই একতায় কি রেজা পাহলভিকে ফিরতে বাধা দিয়েছে, বিষয়টা এরকম? প্লাস এটা এবং প্লাস আরেকটা বিষয় হচ্ছে এদের যে সোশ্যাল যে স্ট্রাকচারটা গড়ে উঠেছে এবং সেটার মধ্যে যে শাহাদাতের যে স্পিরিটটা এরা লালন করে, এটার পিছনে যে ওদের মানে জীবন দিয়ে দিব, বিষয়টা জি এরকম? জি দেশের জন্য জীবন দিব, ধর্মের জন্য জীবন দিব, নেতার জন্য জীবন দিব, হুম হুম। এই বিষয়গুলো শতাব্দীর পর শতাব্দী এরা লালন করেছে এবং বংশ পরম্পরায় এদের আলেমদের কাছ থেকে মুখে মুখে শুনেছে, এদের স্টাডি হয়েছে, এদের বই পুস্তক রচনা করা হয়েছে। এটা 1 বছর 2 বছরের মানে ওদের বিষয় না। বিশ্বাস এবং সংস্কৃতির অংশ হয়ে গেছে এ শাহাদাত প্রাপ্তিটা এবং দেশের জন্য। এটার পাশাপাশি আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি যখন ক্ষমতা গ্রহণ করেন সুপ্রিম লিডার হিসেবে, উনার একটা বিশেষ আইডিওলজি ছিল, সেটা তিনি পেরেছেন জাতিকে দিতে এবং জাতি সেটাকে গ্রহণ করেছে। সেটা হচ্ছে ইরান আর ইসলাম একীভূত তিনি করতে চেয়েছেন। যেখানে ইরান থাকবে সেখানে ইসলাম থাকবে, যেখানে ইসলাম থাকবে সেখানে ইরানও থাকবে। অর্থাৎ অনেকে ধার্মিক না, ইরানি, তো সেও ইচ্ছা করলে দেশকে ভালোবাসবে এবং দেশের বিরুদ্ধে আগ্রাসন চালালে সেও কিন্তু অংশীদার হয়ে যায়, অংশগ্রহণ করতে পারে, মিছিলে হোক, যুদ্ধে হোক। আবার কেউ আছে যে না, খুব ধার্মিক, দেশকে অতটা প্রাধান্য দেয় না, দেশটা আপনার সেকেন্ডারি পজিশন থাকে, সে ইসলামকে ভালোবাসার কারণে সে কিন্তু ইরানের বিরুদ্ধে আগ্রাসন হলে সেও কিন্তু এগিয়ে আসে। তো আয়াতুল্লাহ খামেনি এই ব্যাপারটাতে খুব ভালো সাকসেসফুল হয়েছেন, যে ইরান এবং ইসলামকে একীভূত করে ফেলতে পেরেছে। 3টা কারণে হয়তো এটা হয়েছে, যে অ্যান্টি রেভলিউশনারি মানুষকে ইরানি পাবলিক, ইরানি জনগণ চায় না। কিন্তু মাঝখানে তো অনেকগুলো আন্দোলন হয়েছে ইরানে। 2009 সালে গ্রিন জি, মুভমেন্টের জি, কথা ধরেন, 22-এ হয়েছে, তারপরে জি, জ্বালানি নিয়ে হয়েছে, মাহসা জি, আমিনি ইস্যু জি, ছিল। তো জি, সেগুলোতে তো আন্দোলনটা সরকারের বিরুদ্ধেই ছিল, তাই না? জি। তো এই যে সরকার শব্দ ব্যবহার করছেন, আমরা যেভাবে মানে একাডেমিক্যালি আমরা যদি বলি, তাহলে সরকার কিন্তু আসলে সরকার যে অর্থে আমাদের দেশে হয় সেটা কিন্তু ওই অর্থ ওখানে না। অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা বলতে পারেন, রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কিছু লোক সহিংসতামূলক কার্যক্রম চালিয়েছিল। তাহলে কি ওখানে বিরোধী রাজনৈতিক চর্চা করার সুযোগ নাই ওখানে? আছে? চর্চা করার সুযোগ আছে, সাংবিধানিক আছে এবং সেটা পারমিশন দেওয়া আছে। যদি কেউ চায়, দল গত 47 বছর একটা দলও হয়েছে। কিন্তু যারা এই সহিংসতাতে শরিক হচ্ছে, তারা বিদেশিদের মাধ্যমে, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের মাধ্যমেই এরা আর্থিক সুবিধা পেয়ে এবং তথ্য প্রযুক্তির সুবিধা পেয়ে এদেরকে ট্রেনিং দিয়ে, এদেরকে দিয়ে সহিংসতাগুলো করানো হয়। মানে অনেক দমন পীড়ন আইআরজিসি বা ইসলামী বিপ্লবী গার্ডের সম্পর্কেও আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি। জি, এগুলো তো আন্তর্জাতিক গণমাধ্যম বলতে ওই ওয়েস্টার্ন মিডিয়াগুলোই বলে। আপনি কি কিছুই দেখেন নাই বা এরকম হয়েছে? সরকারে বা রাষ্ট্র ব্যবস্থার শীর্ষে যারা থাকে তারা তো একটা ক্ষমতার জায়গাতে থাকে, তারপর ইসলামী বিপ্লবী গার্ডের মতো এত শক্তিশালী একটা জি, বাহিনী আছে সেখানে, ওখানে প্যারামিলিটারি গ্রুপ আছে। সো এই ব্যবস্থাটা তো 47 বছর ধরে ধরেন এরকম অবস্থা চলে আসছে। সো এই বেসটা তো অনেক স্ট্রং। আমি যেটা বলতে চাচ্ছি, আসলে আমাদের দেশের মানুষের ধারণার বাইরে এই কথাগুলো যেগুলি বলতে চাচ্ছি, কারণ মানুষ আমাদের দেশের ব্যবস্থাগুলো দেখেছে তো, আর ওয়েস্টার্ন মিডিয়ার প্রচারণা, দুইটা মিলিয়ে আমাদের মাইন্ডে এক ধরনের জিনিস বদ্ধমূল হয়ে গেছে, যেটা আপনিও বলছেন। হ্যাঁ, আমাদের ধারণা থেকে বা জানার জায়গা থেকে বলছি, জি, সেটা চেক করার জন্যই বলছি জি, আপনাকে। জি। ওখানে অন্যরকম হয়। প্রথমে কি হয়? প্রথমে পুলিশ মরে, প্রথমে নিরাপত্তা বাহিনী মারা যায়, নিহত হয়। এরপরে সাধারণ জনগণ নামে তাদের পক্ষে। পুলিশের হাতে অস্ত্র থাকে না। পুলিশ তাদের অফিসগুলোকে রক্ষা করার জন্য তারা তখন অস্ত্র হাতে নেয়। ইরানিয়ান তো আপনি হতে পারেন নাই। না, আচ্ছা, সে প্রসঙ্গে আসবো যে জি। আপনার কোনো সন্তান হতে পেরেছে কিনা। আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো সবসময় এই কাজ করেছে এবং জনগণকে এদের বিরুদ্ধে নিয়ে গেছে। এরা এখনও বুঝতে পারে না যে আসলে যুদ্ধ করে জনগণ, ইরানি জনগণকে, ইরানি পাবলিককে কখনোই তাদের পক্ষে নেওয়া যাবে না। প্রথম সন্তান মোস্তফা মুস্তাফা খামেনি। খামেনি উনি হলেন না,
দ্বিতীয় সন্তান হচ্ছে মুজতবা মুজতাবা খামেনি। খামেনি, উনি হলেন। ফ্যাক্টটা কি আসলে এখানে? এখানে দুইটা জিনিস কাজ করেছে। মুজতাবা খামেনি তিনি বেশি অ্যাক্টিভ ছিলেন রাজনৈতিকভাবেও এবং আপনার সামরিক দিক থেকেও, সাহসিকতার দিক থেকেও, লেখাপড়ার দিক থেকেও অ্যাক্টিভ ছিলেন। লেখাপড়ার দিক থেকে আলেম ওলামা কম শহরে যে বড় বড় আয়তুল্লাহ আছেন, আয়তুল্লাহ উজমারা আছেন, যাদেরকে ওই দেশের ভাষা বলা হয় মারাজে তাকলিদ, মানে মার্জা তাকলিদ, তারাও দেখেছেন লেখাপড়াতে মুজতাবা খামেনির আইকিউ এবং ব্রেন খুব বেশি এবং খুব ভালো রেজাল্ট করেছে, ভালো অবস্থায় ছিলেন। পাশাপাশি ছোটোবেলা থেকে এই মুজতাবা খামেনি যখন ইরান ইরাক যুদ্ধ শুরু হয়ে গেছিল তখন থেকে তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন, বিভিন্নভাবে যুদ্ধক্ষেত্রে একেবারে ফ্রন্টে ছিলেন। আর গত ৩৭ বছর তার বাবার লিডারশিপের সময়ও তিনি রাজনৈতিকভাবে, সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময়ে এমন সব পরামর্শ দিয়েছেন আর এমন সব বৈঠকগুলিতে উপস্থিত থেকেছেন, সবার কাছে তার এই দক্ষতাগুলোকে প্রকাশ পেয়েছিল। এই সমস্ত বিষয়গুলোকে যাচাই বাছাই করার পরে দেখা গেছে যে তার মতো এরকম যোগ্য লিডার অন্যরা না। এই জন্যেই মাজলিসে খবরেগান, বা আমরা বাংলা বলছি বিশেষজ্ঞ পরিষদের উপর দায়িত্ব যারা ছিল, তারা যাচাই বাছাই করে ৮ দিনের মধ্যেই তারা সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং প্রায় ৯০% সদস্যদের ভোটেই তিনি নির্বাচিত হয়েছেন। তিনি কি আলী খামেনির যোগ্য উত্তরসূরি হবেন? জি, আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি যখন সুপ্রিম লিডার হন তখন তার বয়স ছিল ৪৯ বছর, আর আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনির বয়স এখন ৫৬ বছর। পাশাপাশি আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির অভিজ্ঞতা তখন ছিল মাত্র ১০ বছরের, আর ওনার অভিজ্ঞতা ৪৭ বছরের। তাহলে অভিজ্ঞতার দিক থেকে কিন্তু বর্তমান সুপ্রিম লিডারের অভিজ্ঞতা তার বাবার চেয়েও বেশি। মুজতবা খামেনিকে বলা হচ্ছে একজন রহস্যময় মানুষ, কারণ উনি কখনো রাজনৈতিক পদ ধারণ করেন নাই বা সামরিক কোনো কিছু সরকারি পদাধিকার নেন নাই কখনো। তো কিন্তু তিনি আড়ালে থেকে সব ধরনের প্রভাবই ছিল তার। ইসলামী বিপ্লবী গার্ডের সাথে ভালো সম্পর্ক, তারপরে প্রেসিডেন্ট ইলেকশনের সময় আহমেদিনেজাদের সাথে উনি কাজ করেছেন, যতদূর আমরা তথ্য জানতে পেরেছি। সব জায়গায় ছিলেন কিন্তু কোথাও ছিলেন না। ইভেন রাষ্ট্রীয় গণমাধ্যমও এখনও তার আর্কাইভ ছবি দিয়ে ২-১টা ছবি খুঁজে বের করে তারপরে হচ্ছে প্রচার করে। তিনি সাক্ষাৎকারও খুব বেশি দেন নাই, ভিডিওতেও উপস্থিত হন নাই। এই কারণে তার বিষয়ে আসলে অনেক রহস্য তৈরি হয়েছে। এটা কি বাস্তব নাকি আমরা অন্যরকম জানি? হ্যাঁ, দৃষ্টিভঙ্গির পার্থক্য, আর দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণেই কিন্তু এই শব্দ চয়নগুলোও কিন্তু ভিন্ন হয়ে যায়। এই যে বললেন যে রহস্যময়, এটা কিন্তু কোনো ইরানিদের মুখেই না, রহস্যময় বিষয়টা, এই শব্দটাই নাই। ইরানে ট্র্যাডিশনালি আলেমরা মিডিয়াতে আসেন না সাধারণত, আর প্লাস যারা সরকারি দায়িত্ব পান না তাদেরকে নিয়েও মিডিয়া তেমন একটা কোনো চর্চা করে না। আয়াতুল্লাহ খামেনি সবসময় চেয়েছেন যে তার ছেলেরা যেন কোনো সরকারি পদ গ্রহণ না করে, কারণ সরকারি পদ গ্রহণ করতে গেলেই সেখানে মানে কোনো না কোনোভাবে টাকা পয়সার লেনদেন, আর্থিক লেনদেনের বিষয়টা চলে আসে। তো আমরা দেখেছি তার আমলে অনেক ভালো মানুষও সরকারি পদ গ্রহণ করে আর্থিক লেনদেনে একটু হেরফের করার কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, জনগণ থেকে পছন্দ করে নাই। তো তিনি প্রথম থেকে চান নাই তার সন্তানরা কোনো আর্থিক লেনদেনের ব্যাপারে যাক, সরকারি পদ গ্রহণ করুক, এটা খুব রিস্ক হয়ে যায়। আপনি বলতে পারেন যে এটা কৌশলও হতে পারে, যে একজন নেতা তৈরি করার ক্ষেত্রে এটা যারা বস্তুগত চিন্তা ভাবনা করে তারা এটা বলে, এটা কিন্তু আধ্যাত্মিক দিক থেকে কিন্তু না। আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে পুরো বিশ্বটা ইরান ছাড়া পুরোটাই মেটালিস্টিক, আর ইরানটা আধ্যাত্মিকতা মানে স্পিরিচুয়ালের দিক থেকে অনেক এগিয়ে গেছে, যেহেতু ইসলামী বিপ্লব, নাম ইসলামী, আর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মতো একজন আধ্যাত্মিক নেতার নেতৃত্বে বিপ্লব সাধন হয়েছে। আর সংবিধানটা রচনা হয়েছে এইভাবেই যে আধ্যাত্মিক নেতা যিনি হবেন, সুপ্রিম লিডার যিনি হবেন,
তার মধ্যে ওই ধরনের আধ্যাত্মিকতা, সাধনা, তাহাজ্জুদ গুজারি, জ্ঞান, ওই ধরনের বিষয়গুলিও থাকতে হবে। উনি নিজেও তো সম্ভবত 28 তারিখের হামলায় আহত হয়েছে। যে আহত হয়েছেন, তো সেই দৃষ্টিকোণ থেকে আয়াতুল্লাহ মুজতবা খামেনি সেই দৃষ্টিকোণ থেকেও অনেক উচ্চ পর্যায়ে আছেন। অনেকে বলছিলেন যে আয়াতুল্লাহ আলী খামেনি উনি তো জানতেন যে তার জীবনের উপর থ্রেট আছে, তো উনি হয়তো তার উত্তরাধিকার বা উত্তরসূরি যিনি হবেন, যোগ্য নেতৃত্বে কে আসতে পারবেন, সেটা হয়তো আগে থেকে ওনারও এক ধরনের দিক নির্দেশনা ছিল। দিক নির্দেশনা থাকতে পারে, কিন্তু সেটাকে মানাটা বাধ্যতামূলক না। এটাকে বলে তাদের ভাষায় যে এটা মানাটা মুস্তাহাব, মানে ঐচ্ছিক। দিক নির্দেশনা তো থাকতেই পারে যে একজন ভালো মানুষ হতে হবে, একজন আধ্যাত্মিক সাধক হতে হবে, একজন সচেতন ব্যক্তি হতে হবে। অথবা উনি বলতে পারেন যে মোস্তবাকের মধ্যে আমি এমন কিছু দেখছি, তোমরা এটা কনসিডার করো। এরকম কিছু বলেননি উনি। আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি সম্পর্কে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি এরকম কথা উনি বলে গেছিলেন, যেমন দুইজন ব্যক্তি সাক্ষী দিয়েছেন যে এক ধরনের ওসিয়ত করে না, যাওয়া। উচিত না, যে আমি দেখতে পাচ্ছি এর মধ্যে লিডারশিপের যোগ্যতা আছে, এরকম মানে ইঙ্গিত। ইঙ্গিত। কিন্তু মোস্তফা খামেনি সম্পর্কে সাইয়েদ আলী খামেনি কোনো ইঙ্গিত নাই। ইঙ্গিত দেন নাই। তাহলে খামেনিকেই কেন আনতে হবে? এটা তো বিশ্বযোগ্য পরিষদরা এটা বুঝেন, তারা বুঝেছেন, তারা ভালো মনে করেছেন যে তিনি যোগ্য এই পদের জন্য। নাকি আমেরিকা ইসরায়েলকে জবাব দেওয়ার একটা বিষয় থাকতে পারে? বিশেষজ্ঞ পরিষদের মধ্যে যে জিনিসগুলো কাজ করে তার মধ্যে এটাও একটা, যে বিপ্লবী হতে হবে, সচেতন হতে হবে, শত্রু মিত্রকে চিনতে হবে, দেশ পরিচালনার ব্যাপারে দক্ষ হতে হবে। এই সব কোয়ালিটিগুলো আয়াতুল্লাহ মুজতবা খামেনির মধ্যে তারা হয়তো দেখতে পেয়েছেন। সাইয়েদ আলী খামেনি ওনার সাথে দ্বিতীয়বার যখন আপনার দেখা হলো, সেই ঘটনাটা কীভাবে হয়েছে? তা ছিল রমজান মাস, ইফতারির সময়, এবং আমার একটু দূরে, মানে উনার একটু দূরে আমি ছিলাম, মানে দুইজন লোকের পরে। তো উনি চেয়ারে বসছিলেন, আমরা সবাই নিচে বসছি, কারণ উনি তো নিচে বসতে পারছেন না, বুড়ো মানুষ। তো সেখানে আমি ছিলাম। তো ইফতারির আগ মুহূর্তে তিনি কথাবার্তা বলছিলেন, মানে কোনো ফর্মাল কথাবার্তা না। তা আমিও সেখানে তার সাথে সালাম বিনিময় করলাম। আমি বললাম আমি বিদেশি। আমি যখন বললাম বাংলাদেশি, তখন তিনি একটু মুচকি হাসি দিয়ে বললেন যে খুব ভালো, খেলি খুব অলিয়ে, ওদের ভাষায়, যে খুব ভালো। তখন আমি একজন স্টুডেন্ট, তখন আমি তাকে বললাম আপনি একটু দোয়া করেন আমার জন্য। তখন সে দেখলাম যে দোয়া করলো আমার জন্য মুচকি হাসি দিয়ে। এরপর পরে ইফতারের সময় হয়ে গেল, ইফতারের আগে মুহূর্তে তিনি দোয়া পাঠ করলেন, তার আগে আবার একটা আয়াত পাঠ করলেন। তো সব কিছু মিলিয়েই ওই কয়েক মিনিট আমার সাথে তার যে এই সংক্ষিপ্ত পরিচয় পর্ব বাক্যালাপ হয়েছিল, তো সেখানে আমি দেখেছি মুসলিম উম্মার ব্যাপারে তার একটা ইন্টারেস্ট কাজ করে খুব বেশি। আচ্ছা। আর পাশাপাশি তিনি সেখানে একটা শব্দ ইউজ করেছিলেন, সেটা হচ্ছে ইনসান, মানে ইনসানে খুবান, মানে বলা হচ্ছে যে মানুষ হিসাবে বাংলাদেশিরা খুব ভালো মানুষ, একথা তিনি বলেছেন। আর এই শব্দটা যখন ইনসান হয় খুবান, মানে ইনসান শব্দ ব্যবহার করছেন, তখন আমি বুঝতে পারলাম যে আসলে ওনার দৃষ্টিভঙ্গি কিন্তু কোন মাযহাব কেন্দ্রিক না, কোন মাযহাবের মধ্যে সীমাবদ্ধ না। না, শিশু হিসাব তার মধ্যে ছিল না, তার মধ্যে ছিল যে মানুষ হিসাব মানুষ কেমন হয়। তো তার সব বক্তব্যের মধ্যেই ছিল শিয়া সুন্নি ঊর্ধ্বে উঠে নির্যাতিত, নিপীড়িত, মুস্তাযআফ মানুষের পক্ষে কথা বলেছেন তিনি। আপনি 42 বছর আসলে কি করছিলেন ইরানে? আমি লেখাপড়া করছিলাম আর শিক্ষকতা করছিলাম। কোথায় শিক্ষকতা করতেন? আমি তেহরান ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি, আহলাবাদ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি, কোমের 2টা ইউনিভার্সিটিতে, 2টা মাদ্রাসা এলিমিয়াতে, হাউজা এলিমিয়া বলে ওদের ভাষায়, সেখানে শিক্ষকতা করেছি। এই আয়াতুল্লাহ বিষয়টা আসলে কি? আয়াতুল্লাহ কোনো একাডেমিক ডিগ্রি না। আয়াতুল্লাহ একজন আলেম যখন ইজতেহাদের সনদ পেয়ে যান, ইজতেহাদ বলতে ফিকহ শাস্ত্র পণ্ডিত, অর্থাৎ শরীয়তের সর্বোচ্চ জ্ঞান যার মধ্যে থাকবে, কোরআন ও হাদিস থেকে যে ব্যক্তি বিভিন্ন হুকুম আহকাম বের করে আনতে পারবে, সে ধরনের যোগ্যতা অর্জন করে ফেলতে পারবে, তাকে বলা হয় মুজতাহিদ। তো এই ইজতেহাদের সনদ দেওয়া হয় বা ডিক্লারেশন দেওয়া হয় তার কোনো টিচারের মাধ্যমে বা কোনো একটা ইউনিভার্সিটির মাধ্যমে,
মাদ্রাসার মাধ্যমে, তখন তাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ওদের ভাষায়। আপনি একজন বিদেশি হিসেবে ওখানে ধর্মশিক্ষা নিয়েছেন, ইসলামের ইতিহাস বা গবেষণা করেছেন, তারপর পিএইচডি করেছেন। তো সে জায়গায় আপনি কি কখনো আয়াতুল্লাহ হতে পারবেন? জি, না আয়াতুল্লাহ হইতে পারো বলতে আয়াতুল্লাহ তো মানুষ বলবে, হ্যাঁ, হ্যাঁ। পাবলিক বলা শুরু করে দেয় আয়াতুল্লাহ, তখন আয়াতুল্লাহ হয়ে যায়। এটা কিন্তু কোনো একাডেমিকলি কোনো প্রমোশন না, হুম, হুম। এটা জনগণের মধ্য থেকে স্বীকৃতি এক ধরনের। স্বীকৃতি, এক প্রকার স্বীকৃতি। এবং আরও যখন উচ্চ পর্যায়ে চলে যায় তখন আয়াতুল্লাহ ওজমা হয়ে যায়। আপনার কথা জিজ্ঞেস করছিলাম আমি। তো আমাকে ইরানে অনেক ইরানিরা আয়াতুল্লাহ বলে খেতাব দেয়, মানে সম্বোধন করে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন স্পিচ দেয়। আপনি যে ওখানে থাকলেন এত বছর, জীবনের বেশিরভাগ অংশ, নিজেকে কতটুকু তার সাথে অ্যাডজাস্ট বা সমন্বয় করতে পেরেছেন? আপনার পরিবার কি বাংলাদেশে না ওখানে থাকে? আসা যাওয়ার মধ্যে আছে, বর্তমানে ওখানে আছে, আমি একা এখন এখানে। আমি এই আগ্রাসনের 6 দিন আগে এসেছি। ওনারা ওখানে কি অবস্থায় আছেন? কোন কোন জায়গায় আছেন? মানে আমাদের বাসায় আছে, হুম, হুম। তো মাঝে মধ্যে ফোন আলাপ হয়, মানে আমার মেয়েদের সাথে, আমার 2 মেয়ে তো এখানে আছে, তো এখান থেকে ফোন দিতে পারে না, ফোন যায় না, ওখান থেকে এই আপনার ল্যান্ড ফোন দিয়ে কথা হয়। ওকে। হুম, তো ভালো একটা আছে। ঝুঁকির মধ্যে আছে কিনা? ঝুঁকি তো পুরো জাতিই তো ঝুঁকির মধ্যে আছে, কারণ আমেরিকা ইসরায়েল তো যে কোনো জায়গায় বমি করতে পারে, আমাদের বাসার আপনি তো কাছাকাছি জায়গায় টেনশনে বমি আছেন হয়েছে। বিষয়টা নিয়ে। না, আমি কোনো টেনশন নাই, কেন? কারণ আমার মধ্যেও কিছুটা হলেও একটু ছিটে ফোটা হলেও ইরানিদের কাছ থেকে শাহাদাতের বিষয়টাতে আমার একটা উৎসাহ আছে। এটাকে আমি একটা গৌরবান্বিত বিষয় মনে করি, সৌভাগ্য মনে করি। যদি আমার পরিবারে কেউ শহীদ হয় আমেরিকা ইসরায়েলের বোম্বিংয়ে, এটাকে আমি মানে গর্ব মনে করব, সৌভাগ্য মনে করব। আমি এই জন্য কোনো মোটো চিন্তিত না। আমার সন্তানও যদি মারা যায় মোটো চিন্তিত না এই নিয়ে, কারণ আমেরিকার মতো একটা বৃহৎ শয়তানের হাতে আমার মারা যাবে, এটা তো আমাদের সৌভাগ্য। আপনার পরিবারের সদস্যরা, যারা আপনার সন্তানেরা, তারা কি কেউ কি আপনারা ইরানের নাগরিক হওয়ার কোনো সম্ভাবনা থাকে? মানে কি সিস্টেম ওখানে? হ্যাঁ, জন্মসূত্রে পায়, যেমন আমার সন্তানরা জন্মসূত্রে ইরানি নাগরিক হয়েছে সবাই। কতবার আপনার সাথে সাইয়েদ আলী খামেনির দেখা হয়েছিল? 4 বার। 4 বার। ওনাদের সাথে কি আসলে একটা তো বিভিন্ন এই ধরনের নেতাদের একটা লেয়ার তো অবশ্যই থাকে, তারা তো আম জনতার সাথে সবসময় মিশতে পারেন না। আমি দেখেছি ইরান একটু ভিন্ন। আয়াতুল্লাহ খামেনি একসময় কমে এসেছেন, তখন আমি কমে ছিলাম। তখন তিনি সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত শুধু নামাজের সময়, খাওয়ার সময় ছাড়া তিনি একটা মুসাল্লা আমরা বলি ইরানের ভাষায়, যেখানে জুম্মা নামাজ হয় মসজিদের মতোই, কিন্তু মসজিদের হুকুম সেখানে রাখে না, মানে মসজিদের যে একটা বিশেষ মর্যাদা থাকে সেটা না, শুধুমাত্র সেখানে জুম্মা নামাজ হয়। তো বিশাল একটা এরিয়া, সেখানে তিনি সারা দিন জনগণকে সাক্ষাৎ দেওয়ার জন্য তিনি সেখানে ছিলেন। তো মানুষ যখন গেছে প্রত্যেকেই আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির সাথে পার্সোনালি কয়েক মিনিট করে মানে কথাবার্তা বলার সুযোগ পেয়েছিল। ওরা কিভাবে জীবনযাপন করে, চলাফেরা কিরকম, কি কোন জিনিসগুলো আসলে আপনাকে টানে? ফুলের সমারোহ, এরা ফুলকে খুব ভালোবাসে। বাগান, মানে আপনি ইরানে গেলে দেখতে পাবেন রাস্তার 2 পাশে বাগান করা, বিভিন্ন রকম বিভিন্ন রঙের ফুলের সমারোহ, রাস্তার মাঝখানে, রাস্তার 2 পাশে। বিভিন্ন এলাকাতে যখন যাই, বিভিন্ন মহল্লাতে, তখন ফুলের ঘ্রাণ পাই। তো ইরানে গেলে আপনি দেখতে পারবেন যে আসলে ফুলের দেশ। আমাদের দেশে ধর্মীয়ভাবে আমরা এক ধরনের মেনে চলি, তারা অন্যরকমভাবে মেনে চলে। যেমন আমি কবরে দেখেছি যে পরিবারের লোকজন সবাই মিলিয়ে জমায়েত হতে, তারপরে সেখানে সারা দিন কাটাতে কবরস্থানে। হ্যাঁ, আমাদের এখানে যেমন হচ্ছে আমরা একটু পবিত্রতার জায়গা থেকেও সেটাকে এক জায়গায় রাখি। কোনো কোনো জায়গায় আমি দেখেছি যে মসজিদে নামাজ পড়ছে, আমি দেখিনি, মানে ভিডিওতে দেখা, আপনি যেহেতু আছেন একটু চেক করে নিচ্ছি, যে জায়নামাজের নিচেই কবর। হ্যাঁ, বিষয়টা কি আসলে এরকম? হ্যাঁ, এরকমই। ধরেন কোনো ধর্মীয় মাহফিল করবে হ্যাঁ, হ্যাঁ। বা আপনার শোক মাহফিল, শোক মজলিস করবে, হুম, তো ওরা চলে যায় শহীদদের গোরস্থানগুলোতে, হুম, কারণ এরা গোলজোরে সোহাদাও বলে, শহীদদের গোরস্থান আছে প্রত্যেকটা শহরেই। হুম। তো সেখানে এরা পার্টি বিছায়, জানাজা বিছায়, এরা জানাজা বলতে এরা ওই কার্পেট বিছিয়ে দেয়। তো সেখানে তারা বসে এবং একজন বক্তা আসে, বক্তব্য দেয়, ওয়াজ শুনে। এই কালচার সেখানে আছে এবং সেখানে তাবারক বিতরণ হয়।
কিন্তু নিচে কার্পেট নিচে সব কবর, নিচে কবর। নিচে কবর। সেই কবরগুলো সব কিন্তু পাথর দিয়ে ঢাকা, কিন্তু ওদের ওখানে পাথরের ব্যবহার খুব বেশি হয়। প্রত্যেকটা কবরের উপরে পাথর, মানে রিয়েল পাথর। আচ্ছা আচ্ছা। ইরান কি ধনী দেশ? ধনী বলতে যে অর্থে আমরা বুঝি সেই অর্থে অতটা না, কিন্তু ধনী হওয়ার মতো যোগ্যতা ইরানের আছে। আপনার কাছে মানে কোন জিনিসটা সবচেয়ে আকর্ষণীয় মনে হয়, কোন কোন বিষয়গুলো? ইরানিদের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, এ ধরনের বিল্ডিংগুলোর যে স্ট্রাকচার, যে আর্ট করা হয়, সে আর্টটা দেখার মতো আর্টগুলো। মসজিদগুলো কিন্তু খুবই চমৎকারভাবে কারুকার্য খচিত। ওদের মসজিদে গেলে ঢুকলে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। বাংলাদেশিরা কেমন সংখ্যায় ওখানে আছে, মানে কোন ধরনের কাজে বা কি পারপাসে যেতে পারে? লিগেল বাংলাদেশিদের সংখ্যা 100-150 বেশি হবে না টোটাল ইরানে, আর ইলিগেলি হয়তো কয়েক হাজার হতে পারে। ওরা কি করে ওখানে? ওরা মানে বিভিন্ন পেশায় আছে। ইঞ্জিনিয়ারিংলি এরা লেবার, কিন্তু এদের দক্ষতা আছে। ধরেন এরা শেফ হিসেবে আছে, শেফ। এরা কোনো দোকানে আছে, কোনো বাড়িতে আছে, বাড়ির গার্ড হিসাবে আছে। মানে ওরা চলতে পারে, জি, ভালো জি, ইনকাম ভালো করে করতে চলতে পারে। জি। আপনার সন্তানেরা যে ইরানিয়ান আর আপনারা হচ্ছে দুইজনই তো বাংলাদেশি, হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ, জি। তাহলে আপনার জীবনের একটা টানাপোড়েন শুরু হয়ে গেল না? কোন দৃষ্টিতে? যে আপনি কোন দিকে যাবেন, আপনি বাংলাদেশে থাকবেন না ইরানে থাকবেন, ওরা ইরানে আচ্ছা। থাকবে না বাংলাদেশে আসবে? হ্যাঁ, আমার একটা চিন্তা তো আছেই। সেটা হচ্ছে যে আমার কোনো এক সন্তানকে আমি ইরানেই রাখবো। ওর পরবর্তী বংশধর ইরানেই হবে। আর বাদবাকি আল্লাহ ভালো জানেন। কারণ আমার তো ৩ সন্তান। ৩ জনের মধ্যে থেকে একজনকে অন্ততপক্ষে আমি চাই যে ইরানে ও সংসার করুক, ইরানে ওর সন্তান হোক, এবং তারা সবাই ইরানি বংশোদ্ভূত হোক। এটা আপনি চান? এটা আমি চাই। মানে মন এটা থেকে কি চাই। আপনার একটা ইমোশনের জায়গা বা? এটা আমার ধর্মীয় জায়গা থেকে আমি এই চিন্তাটা করেছি। কারণ আমি যেহেতু হিস্ট্রির ছাত্র, আমি হিস্ট্রিতে পড়েছি যে শেষ জমানায় ইমাম মাহদি আলাইহিস সালাম যখন আসবেন, তখন তাকে সাহায্য করার জন্য ২ প্রান্ত থেকে, ২ জাতির পক্ষ থেকে, ২ প্রান্ত থেকে ২টা বড় বাহিনী ইমাম মাহদিকে সাহায্য করার জন্য আসবে। একটা বাহিনী আসবে ইয়েমেন থেকে, আরেকটা আসবে খোরাসান থেকে। খোরাসান কোথায়? ইরান? ইরান। হুম। এই বিষয়টা আমাকে খুব উদ্বৃত্ত করে। ইমাম মাহদী আলাইহিস সালামের জীবনী বলতে কি বোঝাচ্ছেন? উনি তো আসবেন। উনি আসবেন বলতে উনি, অনেকে বলছেন এসে গেছেন, এবং তার জন্ম হয়েছে, তার পিতার নামও উল্লেখ আছে, তার পিতামহের নাম উল্লেখ আছে, সব কিছু আছে। আবার অনেকে বলছেন না, তার ব্যাপারে আমরা কিছু জানি না, তিনি আসবেন। মানে এবং তার একটা পূর্বাভাসের কথা জি, বলছেন। সেই জন্যে আমার মাথায় এটা আছে যে যদি আমার বংশধরদের মধ্যে থেকে কেউ এরকম মানে ইরানি হিসাবে সেই খোরাসান থেকে ইমাম মাহদী ইসলামকে সাহায্য করার জন্য সে বাহিনীতে যোগ দিতে পারে, তাহলে আমার মতো সৌভাগ্যবান মানুষ আর নেই। আমি কিয়ামতের ময়দানে আমি একজন ভাগ্যবান মানুষ হিসাবে উত্থিত হতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আমি চাই যে আমার এক সন্তান ইরানের থাক। ইরানের পোশাক আশাক, নারী পুরুষ, এই কালচারটা কেমন? আমরা যেমন যা সুপ্রিম লিডার থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যক্তিদের যাদের দেখি, তারা এক ধরনের লেবাস, ভিতরে কোটের মতো থাকে, আবার সাধারণ মানুষরা কি শার্ট প্যান্ট পরে না কি বিষয়টা হ্যাঁ। সবাই পরে নাকি? এখানে আপনার মতো পোশাক, এবং আমাদের এখানে যারা আছেন তাদের সবার মতো যুবকরা এই ধরনের পোশাকই পরে। কিন্তু যারা আলেম হন, যারা মাদ্রাসা পড়াশোনা করেছেন, তাদের লেবাসগুলো আবার একটু ভিন্ন। সবসময় তারা সেই লেবাস পরেন না। লম্বা লেবাস যেটা বললাম, যে কাবা, তারপরে উপরে পরেন আবা, পাগড়ি পরেন, এটা তাদের লেবাস। নারীদের ক্ষেত্রে তো অনেক রেস্ট্রিকশন মনে হয় না? না, এরকম না। এটা হচ্ছে আবারও সে আগের কথা বলে হ্যাঁ। বলতে হয়, প্রোপাগান্ডা, ওয়েস্টার্ন প্রোপাগান্ডা এগুলো। আমি প্রথম থেকে দেখে এসেছি, তেহরান তো একটা উন্মুক্ত জায়গা। তেহরানে কখনো আমি ভালো পর্দাসীন মহিলা রাস্তাঘাটে দেখতে পাই নাই।
মানে মানে খুব কম দেখেছি, দেখতে পাইনি বলতে খুব কম দেখেছি। ওপেনলি তো এরা চলে, এবং যত ধনী পরিবারের হয় এবং যত আপনার ধর্ম থেকে একটু দূরে থাকে, এদের মেয়েদের পোশাক আশাক খুব শর্ট হয়, ওপেনলি এরা চলছে। কেউ ইরানেরই হ্যাঁ, ইরানি, সব ইরানি। পোশাকটা সরকার বা রাষ্ট্র নির্ধারিত কিনা? না, রাষ্ট্র বলেছে কিনা যে না, তোমাকে কখনো হিজাব বলেনি। পড়তে হবে, তোমাকে বোরকা পড়তে কখনো হবে? এটা হয় না। যুদ্ধে পরিণতি কি দাঁড়াবে? যদি ইরানিরা ঐক্যবদ্ধ থাকে ইসলামী বিপ্লবের পক্ষে, যদি ইরানি সশস্ত্র বাহিনীর সাথে জনগণের সম্পর্কটা গভীর থেকে গভীরতম হয়, যদি ইরানি প্রশাসন এবং সশস্ত্র বাহিনী এক থাকে, তাহলে ইরানিদেরকে হারাইতে পারবে না। হারানোটা কি? আপনি তো উপর দিয়ে এসে বোম মেরে গেলেও তো ধ্বংস হয়ে যাবে। ধ্বংস না, হারানো বলতে সরকারের পতন হবে না, ইরানি জাতির পতন হবে না। যেমন একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমেরিকা তো এই আপনার হাউসিদের দ্বারা নিয়ন্ত্রিত সরকারের উপরেও কিন্তু 1 মাস যাবৎ লাগাতার বোমাবর্ষণ করেছিল, B-52 দিয়ে, B-2 দিয়ে। ইয়েমেনের কথা বলছেন? ইয়েমেনের কথা বলছি, গত বছরে ছিল। তো ইয়ামানে সে হাউসি নিয়ন্ত্রিত বা আনসারুল্লাহ নিয়ন্ত্রিত সরকারের কিন্তু পতন হয় নাই, তাদের সকল অবকাঠামো ঠিকঠাক মতো রয়ে গেছে। আর ইরানিদের মতো একটা মানে প্রাচীন জাতি, সভ্যতা যেখানে ছিল, 3000 বছরের সভ্যতা লালন করছে ওরা, ওরা ঐক্যবদ্ধ আছে। এখন বর্তমানে তো আরও বেশি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ। কিন্তু ইরানের আশেপাশে বন্ধু তো নাই বর্তমান সময়ের যে অবস্থা, তাতে ইরান তো আশেপাশের দেশগুলোতেও হামলা করেছে, মুসলিম কান্ট্রিগুলোর উপরে। ইরানিদের বন্ধু, মানে ইরানি জাতির বন্ধু, ইরানি গভর্নমেন্টের বন্ধু ইরানের বাইরের দেশগুলো, মানে এদের প্রতিবেশী দেশগুলোর জনগণ, সরকার না। আমরা ইরানিদের আক্রমণ দেখেছি পার্সিয়ান গালফের দেশগুলোর উপরে। সেই দেশে একমাত্র মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোর উপরে আক্রমণ করেছে। আর ওয়েস্টার্ন মিডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে যে ওই সমস্ত দেশগুলোর উপর আক্রমণ করছে। দুটা কিন্তু ভিন্ন জিনিস। এবং যেখানে নেই আমেরিকানরা এবং জায়নিস্টদের অবস্থান থাকবে, সেখানেই ইরানির আক্রমণ চালাবে। চতুর্দিকে শত্রু আপনি তৈরি করছেন, আবার আন্তর্জাতিকভাবে সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রিগুলোর শত্রু। তো এটা কি, দেশটা কি আসলে গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে কিনা? ইরানিরা তো যুদ্ধ শুরু করে নাই, শুরু তো করেছে আমেরিকা ইসরায়েল যৌথ আক্রমণ করে, এবং সে শুরুতেই তো সুপ্রিম লিডারকে মারা হলো। তো এটা একটা স্পর্শকাতর না বিষয়টা, যে আমাদের দেশের সুপ্রিম লিডারকে মেরে ফেলো, তার পুরো পরিবার সহ। এটা তো তার নিজের জাতিসত্তার ভিতরেই তো আঘাত লেগেছে। আপনি যে জায়গায় ছিলেন সে জায়গায় আবার যেতে চাই, যে আসলে কি হবে। আমেরিকানরা সবসময় অর্থনৈতিক বিষয়টাকে প্রাধান্য দেয়। ওদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে অনেক, এতটা ওরা নিতে পারবে না, এতটা ক্ষতি ওরা সইতে পারবে না। এদের ধারণা ছিল না যে ইরান এত শক্তিশালীভাবে প্রত্যাঘাত করতে পারে। এদের ধারণা ছিল না যে ইরানি রেজিম চেঞ্জ হবে না। আমেরিকা তো আমেরিকা এবং ইসরায়েল এরা ধারণা করে নিয়েছিল 1-2 দিনের মধ্যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, রেজিম চেঞ্জ হবে, এবং তাদের পদলেহী সরকার সেখানে বসাবে এবং জনগণ বিদ্রোহ করবে। তার পুরো উল্টোটাই হয়েছে। ইরানের রেজিমের কোথাও কোনো হাত লাগে নাই, বরং 8 দিনের মাথায় নতুন সুপ্রিম লিডার তারা পেয়ে গেছে, এবং তাকে হত্যা করার একটা টার্গেট আছে। হত্যা যদি করো, আবার দেবে, আবার আরেকজনকে বসাবে। ইরান সম্পর্কে আপনি আর যদি কিছু আপনার বলার থাকে, যেটা আপনার বলতে ইচ্ছা করে, সেটা বলতে পারেন। এ পর্যন্ত আমি 3টা আগ্রাসন তো দেখলাম। সাদ্দামের আগ্রাসন, আর 12 দিনের যুদ্ধের আগ্রাসন, আর ইদানিং যেটা আমেরিকা ইসরায়েল যৌথ আগ্রাসন চালালো। 3টাই কিন্তু ইরানের উপর আগ্রাসন চালিয়েছে ইরান ইসলাম বিপ্লব বিজয়ের পরে। গত 47 বছরে ইরান এই 3টা আগ্রাসনের মোকাবেলা, 2টা আগ্রাসন মোকাবেলা করে এসছে, আর একটা এখন চলমান। এর আগের 2টা আগ্রাসনে কিন্তু ইরানই বিজয়ী হয়েছে। আর এই চলমান আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ আমরা সবাই দেখতে পাচ্ছি, কঠোর প্রতিরোধ তারা গড়ে তুলেছে জাতিকে সাথে নিয়ে। তো আমরা মুসলিমরা আশাবাদী। কি হয় ভবিষ্যৎ ব্যাপারটা আমরা জানি না, তবে যে সমস্ত সিমটম দেখতে পাচ্ছি তাতে করে আমেরিকা পিছু হটতে বাধ্য হবে, কারণ আমেরিকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে,
আমেরিকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমেরিকা তার পরাশক্তির অবস্থান থেকে সরে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। কারণ টেকনোলজির দিক থেকে ইরান অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং ইরানের স্বীকৃতি সমগ্র বিশ্বে সামনে এসে যাচ্ছে যে ইরান শুধুমাত্র আঞ্চলিক শক্তিই না, একটা পরাশক্তিও হতে পারে। তো এইসব বিষয় এবং পাশাপাশি রাশিয়া ও চীন ইরানের পিছনে আছে। সব মিলিয়েই ভবিষ্যৎ ইরানের পক্ষেই আছে, এটা আমার ধারণা। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক মূল্যবান সময় দিয়েছেন শুধু নয়, আপনার ৪২ বছরে ইরানে থাকার যে অভিজ্ঞতা তার সামান্য একটু নির্যাস আমরা নিতে পেরেছি। নিশ্চয়ই আরও অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা কথা বলতে পারিনি। ইস্যু তার ছিল হচ্ছে যে যুদ্ধের প্রসঙ্গ, সেখান থেকে ইরানের কালচার, ভবিষ্যৎ, বর্তমান বাস্তবতা সব কিছু সম্পর্কে জেনেছি। আমরা ডক্টর নূরে আলম মোহাম্মদীকে ধন্যবাদ দিতে চাই। এরকম অভিজ্ঞতা আমরা ইরান সম্পর্কে যত খবর জেনেছি মূলত বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে এসেছে। ইরানে থাকা, ইরানের কালচারের সাথে এঙ্গেজ হয়ে যাওয়া, এমনকি তার পরিবারের সন্তানেরা ইরানে জন্ম নেওয়ার কারণে সেখানকার নাগরিকত্ব পেয়েছে। অতএব সেটার সাথে যে তার সম্পৃক্ততা এবং যে সদ্য প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির সাথে তার 4 বার সরাসরি দেখা হয়েছে, 1-2 বার কথা হয়েছে। সব কিছু মিলিয়ে অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল তার সাথে কথা বলাটা। এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে ছিলেন তাদেরকেও ধন্যবাদ। আমরা আসলে কথা বলতে চাই, আমরা মানুষের অভিজ্ঞতার নির্যাস নিতে চাই, মানুষের মন্তব্য জানতে চাই, মানুষের ধারণা জানতে চাই এবং সব মিলিয়ে সবার সাথে শেয়ার করতে চাই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।